ওয়েলকাম টু হেলিক্স বায়োলগ। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেটা লাস্ট দিন আমরা করেছিলাম। মনে করে দেখো, ডিএনএ, আরএনএ অ্যান্ড ডিএনএ। আমি ডিএনএ পোর্শনটা মুছে দিয়েছি, জাস্ট আরএনএ পোর্শনটাই রেখেছি, তার কারণ আজকে আমি আরএনএ স্ট্রাকচারটাকে নিয়ে আলোচনা করব। দেখো, আরএনএর মধ্যে কী কী ছিল আমাদের? পিউরিন, পিরিমিডিন, রাইবোজ শর্করা অ্যান্ড ফসফরিক অ্যাসিড। যদি আমরা অ্যাডেনিনের স্ট্রাকচার দেখি, তাহলে দেখো অ্যাডেনিনের মধ্যে এখানে দেখো একটা রিং দেখতে পাচ্ছি, যে রিংটাকে বলা হয় পিরিমিডিন রিং। আর এই যে রিংটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইমিডাজল রিং। আচ্ছা, এখানে দেখো, যেহেতু অ্যাডেনিনের 6 নম্বর পজিশনে একটা অ্যামিনো গ্রুপ থাকে, তাই এর নাম 6 অ্যামিনো পিউরিন। তাহলে এর রাসায়নিক নাম কি? 6 অ্যামিনো পিউরিন। আবার এখানে দেখো সেম একই রিং রয়েছে, যেটাকে বলে পিরিমিডিন রিং, আর এটাকে কি বলবো আমরা? ইমিডাজল রিং। কিন্তু এখানে দেখো 6 নম্বরে আছে একটা অক্সিজেন রয়েছে, আর 2 নম্বরে রয়েছে একটা অ্যামিনো রিং রয়েছে, তাই এর নাম 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। তাহলে এর রাসায়নিক নাম কি? গুয়ানিনের 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। মনে থাকবে? তাহলে একটাকে বলছে 6 অ্যামিনো পিউরিন, আর একটাকে বলছে 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। তার কারণ 2 নম্বরে থাকে একটা অ্যামিনো গ্রুপ, আর 6 নম্বরের কার্বনে থাকে একটা অক্সি গ্রুপ, তাই বলা হচ্ছে 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। নেক্সট চলে আসে আমরা, যদি আমরা ইউরাসিলের স্ট্রাকচার দেখি, দেখো ইউরাসিলে কিন্তু একটাই গঠন থাকে, জাস্ট একক গঠন থাকে। এক্ষেত্রে একটা একক রিং থাকে, দেখতে অনেকটা বেঞ্জিন রিংয়ের মতোই, কিন্তু এখানে দেখো একটা নাইট্রোজেন রয়েছে আর 1 নম্বরে, তাহলে 1 নম্বর 3 নম্বরে নাইট্রোজেন রয়েছে, এখানেও দেখো 1 নম্বর 3 নম্বরে নাইট্রোজেন রয়েছে। এই রিংটাকে বলা হয় কি? পিরিমিডিন রিং। এই রিংটাকে কি বলা হয়? পিরিমিডিন রিং। তাহলে পিরিমিডিন রিং এখানেও আছে, এখানেও আছে, বাট এখানে একটা এক্সট্রা ইমিডাজল রিং রয়েছে। তাই এখানে আমরা 9 নম্বর অবধি চলে গেছি, আর এখানে আমরা কত নম্বর পাবো? 1 2 3 4 5 6, আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 6 মেমব্রেন একটা স্ট্রাকচার, 9 মেমব্রেন স্ট্রাকচার এটা, অর্থাৎ পিউরিন আর পিরিমিডিন 6 মেমব্রেন একটা স্ট্রাকচার। এবার দেখো কিভাবে আমাদের নিউক্লিওসাইড গঠন করে। তাহলে ফার্স্ট কি গঠন করবো আমরা? নিউক্লিওসাইড। দেখো নিউক্লিওসাইড কিভাবে গঠন করছে। দেখো প্রথমে আমরা করে দিই একটা সুগারের গঠন, অর্থাৎ আগে যেটা করেছিলাম আমরা রাইবোজ শর্করা। এখানে একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে। এখানে কি ছিল মনে করে দেখো? একটা OH গ্রুপ ছিল, আর এখানে কি ছিল? একটা H। এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH। এখানে থাকে আরেকটা কার্বন CH2OH, আর এখানে কি থাকবে? H। দেখো ঠিক আগে আমরা করেছিলাম যেটা, সেই স্ট্রাকচারটাকে আমরা এখানে লিখলাম। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এই 5 নম্বর কার্বনের যে 1 নম্বর কার্বনের যে OH গ্রুপ রয়েছে, হ্যাঁ, সেই OH গ্রুপের সঙ্গে যুক্ত হবে এই 4টের মধ্যে যে কোনো একটা। তাহলে এই 4টের মধ্যে আমরা প্রথমে অ্যাডেনিনকে যুক্ত করি। দেখো অ্যাডেনিন কীভাবে যুক্ত হচ্ছে। অ্যাডেনিন যদি স্ট্রাকচার দেখি, তাহলে আমরা কি বললাম? যে ডাবল রিং স্ট্রাকচার। যার এখানে একটা নাইট্রোজেন ছিল, এখানে একটা নাইট্রোজেন ছিল, এখানে একটা নাইট্রোজেন, অ্যান্ড এখানে একটা নাইট্রোজেন। দেখতে পাচ্ছ? দেখো নাইট্রোজেন 1 3 7 অ্যান্ড 9। তাহলে চলে আসি আমরা এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এখানে কি থাকবে? কার্বন। 6 নম্বর, 7 নম্বর, এখানে কার্বন। 8 নম্বর, 9 নম্বর। এই 9 নম্বরে দেখো একটা হাইড্রোজেন রয়েছে। দেখো 9 নম্বরে একটা হাইড্রোজেন রয়েছে। 6 অ্যামিনো পিউরিনের 9 নম্বরে কি রয়েছে? একটা হাইড্রোজেন রয়েছে। এখানে দেখো এই হাইড্রোজেনের সাথে এই যে 1 নম্বরে যে OH, এখানে কি হয়? একটা নিউক্লিওফিলিক
নিউক্লিওফিলিক আকর্ষণ দেখা যায় যার ফলস্বরূপ এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর এখান থেকে পুরো ওএইচটাই বেরিয়ে যাবে। আলটিমেটলি কি বেরিয়ে যাচ্ছে দেখো, জল বেরিয়ে যাচ্ছে। যদি জল বেরিয়ে যায় তাহলে এর গঠনটা কেমন হবে দেখো, একটু বুঝে নেবে, বুঝে পড়বে, দেখবে এগুলো একদম সোজা। দেখো এখানে কি ছিল, লাস্টে এইচ, আর এই যে গঠনটা রয়েছে, এই গঠনটা এসে কার সাথে যুক্ত হচ্ছে, আমাদের যে রাইবোজ শর্করা যেটা ছিল সেই রাইবোজ শর্করার সাথে যুক্ত হচ্ছে কে, এই টোটাল স্ট্রাকচারটা। আমি শর্টে আঁকছি যেহেতু তোমাদের আগে এঁকে দেওয়া আছে। এইখানটায় যুক্ত হচ্ছে এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে দেখো যদি পুরোটাকে আমি যদি স্ট্রাকচার করি এখানটায়, তাহলে এখানে দেখো 6 নম্বর কি আছে, 6 নম্বর কার্বনে একটা NH2 গ্রুপ ছিল। দেন দেখো এখানে N রয়েছে, এখানে কি রয়েছে আমাদের শুধু N রয়েছে। তারপরে কি আছে, আবার কার্বন, ঠিক যেমন আছে তেমনভাবে বসিয়ে দাও। নেক্সট দেখো এখানে কি আছে, আর একটা নাইট্রোজেন রয়েছে, এখানেও কার্বন, অর্থাৎ দুটো কার্বন এখানে রয়েছে। আর এখানে দেখো নাইট্রোজেন কার্বনের সঙ্গে কি রয়েছে, একটা হাইড্রোজেন। দেন দেখো নাইট্রোজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়ে কার সাথে যুক্ত হয়েছে, সুগারের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই যে সুগারের সঙ্গে যুক্ত হলো, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন আছে, সব কটা ঠিক আছে, শুধু বন্ডিংগুলো একটু দেখে নাও। এখানে একটা ডাবল বন্ড থাকবে, এখানে একটা ডাবল বন্ড থাকবে, এখানে একটা ডাবল বন্ড থাকবে, আর এখানে একটা ডাবল বন্ড থাকবে। এই তাহলে এটা কি, এটা একটা অ্যাডেনিনের গঠন। তাহলে দেখো একটা অ্যাডেনিন যুক্ত হলো কার সঙ্গে, রাইবোজ শর্করার সঙ্গে। তাহলে এইটাকে বলা হয় নাইট্রোজেন বেস ও সুগারের মধ্যে একটা বন্ধনে যুক্ত হওয়া। যে বন্ধনী গঠন করছে, এই যে বন্ড তৈরি করছে, সেই বন্ডটার নাম দেখো, এটা কি আমি বলেছিলাম 9 নম্বর, এটা 9 নম্বর নাইট্রোজেন, আর এটা কি কার্বন, 1 নম্বর কার্বন। তাই এটাকে বলা হয় 1,9। আচ্ছা এখানে একটা N বসিয়ে দাও, হ্যাঁ, N 1,9 গ্লাইকোসাইডিক বন্ধনী। এটাকে বলা হচ্ছে কি N 1,9 গ্লাইকোসাইডিক বন্ধনী। কেন, নাইট্রোজেনের 9 নম্বর নাইট্রোজেনের সাথে কার্বনের 1 নম্বর কার্বনের মধ্যে কি হয়েছে, একটা বন্ধনী তৈরি করেছে, যে বন্ধনীকে বলা হচ্ছে N 1,9 গ্লাইকোসাইডিক বন্ধনী। মাথায় রাখবে, যদি পিউরিন যুক্ত হয়, আইদার অ্যাডেনিন হতে পারে অর গুয়ানিন হতে পারে, দুটোতেই কিন্তু দেখো যেহেতু নটা মেমব্রেন রয়েছে, তাই যদি গুয়ানিন যুক্ত হয় এখানে অ্যাডেনিনের জায়গায়, সেক্ষেত্রেও কিন্তু 1,9 গ্লাইকোসাইডিক বন্ডই তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা কি, এটা রাইবোজ সুগার, রাইবোজ শর্করা, আর এটা কি নাইট্রোজেন বেস, যাকে বলা হয়েছে কি অ্যাডেনিন। তাহলে যখন রাইবোজ শর্করার সঙ্গে অ্যাডেনিন যুক্ত হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে, রাইবোজ শর্করা প্লাস N2 বেস, আর এই N2 বেসের জায়গায় কে যুক্ত হয়েছে, আমাদের অ্যাডেনিন ইজ ইকুয়াল টু কি তৈরি করেছে, নিউক্লিওসাইড। কি তৈরি করেছে, নিউক্লিওসাইড। এবার দেখো এই নিউক্লিওসাইডের নাম কি, যেহেতু অ্যাডেনিন যুক্ত হয়েছে তাই এটাকে বলা হয় অ্যাডেনোসিন। এটাকে কি বলা হয়, অ্যাডেনোসিন। যদি বলে, কখনো যদি কোশ্চেন আসে যে রাইবোজ শর্করার সঙ্গে যদি অ্যাডেনিন যুক্ত হয়, যে নিউক্লিওসাইড তৈরি করে তার নাম কি, তাহলে আমরা কি লিখবো,
অ্যাডেনোসিন। কি লিখবো আমরা? অ্যাডেনোসিন। যদি গুয়ানিন যুক্ত হয় তাহলে কি লিখবো? গুয়ানোসিন। দেখো এখানে লেখা আছে না, সাফিক্সের সাইন যুক্ত হয়। যদি আমি ইংলিশে লিখি তাহলে এখানে নামটা হবে কি? অ্যাডেনো, দেখো সাইন, লাস্টে সাফিক্সে কি আছে? সাইন না, তাই অ্যাডেনোসিন। কি উচ্চারণ হচ্ছে? অ্যাডেনোসিন। অর্থাৎ যদি পিউরিন যদি যুক্ত হয়, যদি পিউরিন যুক্ত হয় তাহলে অ্যাডেনিন যুক্ত হলে কী হবে? অ্যাডেনোসিন। যদি গুয়ানিন যুক্ত হয় তাহলে কী হবে? গুয়ানোসিন। মনে থাকবে? সিমিলারলি যদি এখানটায় এই নাইট্রোজেন বেসের সঙ্গে যদি আমাদের ইউরাসিল যুক্ত হয়, ইউ যুক্ত যদি হয়, বা যদি আমাদের এখানে যদি সাইটোসিন যুক্ত হয়, মানে সি যদি যুক্ত হয়, তাহলে দুটোই কি? পিরিমিডিন। তাহলে কি যুক্ত হবে? ডাইন। তাহলে এক্ষেত্রে নাম হয়ে যাবে ইউরিডাইন। আর এটা কি হবে? সাইটিডাইন। তাহলে একটাতে যুক্ত হলো সাইন, দেখো এখানে সবকটাই যুক্ত হচ্ছে কি? সাইন। কোথায় গেল? একটা লিখে নিই, যাই হোক লিখে দিচ্ছি আমি। গুয়ানোসিন। তাহলে গুয়ানোসিন মানে সাইন যুক্ত হচ্ছে, আর অ্যাডেনোসিন মানে সাইন যুক্ত হচ্ছে, আর ইউরিডিন অ্যান্ড সাইটিডিন। তাহলে এইগুলো কিন্তু, তাহলে ইউরিডিন, সাইটিডিন এগুলো কি? নিউক্লিওসাইড। আর এই দুটো কি হবে? এই দুটো হবে নিউক্লিওসাইড। আশা করি তোমরা নিউক্লিওসাইডটা কি বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা আসবো নিউক্লিওটাইড কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ এই নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড কীভাবে যুক্ত হয়, ওই নিউক্লিওটাইড তৈরি করছে, সেই সম্বন্ধে আমরা ডিটেলস জানবো। তোমরা তার আগে ছোটো ছোটো পার্টগুলো দেখে নিতে থাকো। আর মাথায় রাখবে যে এই স্ট্রাকচারগুলো দেখবে, বই পড়বে, কনসেপ্ট ক্লিয়ার হবে, পড়তে সুবিধা হবে। আর নেক্সট ভিডিওতে আমরা, অর্থাৎ পার্ট 3-তে আমরা কীভাবে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে সেটা দেখব। তারপরে আসবো আমরা কীভাবে ডিএনএ তৈরি হচ্ছে। হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ওয়েট করে থাকো নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ অবধি বাই বাই, সবাই খুব ভালো থাকবে।